ত্রিপুরায় বাঙালিরা কবে এসছে, কেন এসছে, কোন সময় বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, ত্রিপুরার আধুনিকীকরণের ক্ষেত্রে বাঙালিদের কি ভূমিকা, মাণিক্য রাজাগণ কেন বাঙালিদের পৃষ্ঠপোষকতা করেছেন, কেন উপজাতি বাঙালিদের মধ্যে দ্বন্দ্বের পরিবেশ তৈরি করা হচ্ছে, যারা দ্বন্দ্বের পরিবেশ তৈরি করছে তারা কেন রাজনৈতিক মদত পাচ্ছে। এই সিরিজের 5টা ভিডিও করেছি। আজকের শেষ ভিডিও। এই ভিডিও দেখলে এবং সবগুলি ভিডিও দেখলে অবশ্যই এই পর্বের ইতিহাস সম্পর্কে একটা গভীর ধারণা তৈরি হবে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ইতিহাসের সামগ্রিক বিশ্লেষণ। ত্রিপুরার বাঙালিদের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার। এই ইতিহাস কোনো একক ঘটনার ফল নয়, বরং একটি বহু শতাব্দী ধরে চলে আসা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের দীর্ঘ প্রক্রিয়া। যারা বলে থাকেন বাঙালিরা শুধুমাত্র 1947 খ্রিস্টাব্দে ত্রিপুরাতে এসছেন, তাদের জানার জন্য এই ভিডিওগুলি তৈরি করা। যারা বলেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় থেকেই ত্রিপুরাতে বাঙালিদের আগমন শুরু হয়েছে, তাদের জন্য এই ভিডিও করা। প্রথমত, ত্রিপুরার ইতিহাসে বাঙালিদের আগমনের সূচনা হয় মাণিক্য রাজাদের সময়ে। ত্রিপুরা তখন একটি পাহাড়ি রাজ্য হলেও রাজারা বুঝতে পেরেছিলেন যে প্রশাসনিক, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সমতল বাংলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা জরুরি এবং ত্রিপুরা রাজ্য গঠনের ক্ষেত্রে পার্শ্ববর্তী বাংলার এবং বাঙালিদের যথেষ্ট ভূমিকা। আর এই ভূমিকা রাজ্য গঠন প্রক্রিয়াকে আরো গতি দান করবে। এই কারণেই রত্নমাণিক্যের সময় গৌড়ের নবাবের কাছ থেকে বহু বাঙালি পরিবারকে ত্রিপুরায় আনা হয় এবং ত্রিপুরায় স্থায়ী বসতি স্থাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। এই মানুষদের মধ্যে কারা ছিল? ব্রাহ্মণ, কায়স্থ, কৃষক, কারিগর, ব্যবসায়ী। তাদের মাধ্যমে ত্রিপুরার প্রশাসনিক দক্ষতা ও স্থায়ী কৃষি ব্যবস্থার সূচনা হয়। এখানে একটা জিনিস উপলব্ধি করা দরকার, পাহাড় কেন্দ্রিক অর্থনীতি উদ্বৃত্ত কখনো দান করে না, আর উদ্বৃত্ত অর্থনীতি ছাড়া রাজ্য গঠন প্রক্রিয়া সম্পন্ন সম্ভব নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ ছিল চাকলা রোশনাবাদের ইতিহাস। মুঘল শাসনের বিস্তারের ফলে ত্রিপুরার সমতল অঞ্চল মুঘল প্রশাসনের অধীনে চলে যায় এবং সেই অঞ্চলকে চাকলা রোশনাবাদ নামে একটি রাজস্ব অঞ্চল হিসাবে সংগঠিত করা হয়। এই অঞ্চলের উর্বর জমিতে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও ব্যবসায়ীরা এসে বসতি স্থাপন করতে শুরু করে। ফলে সমতল অঞ্চলের বাঙালিরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং কৃষি ও বাণিজ্যের মাধ্যমে একটি সমৃদ্ধ অর্থনৈতিক পরিকাঠামো এরা গড়ে তোলে। এবার আসছি তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আসে ব্রিটিশ শাসনের সময়। ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভের পর থেকে চাকলা রোশনাবাদের প্রশাসনিক কাঠামো আরো সুসংগঠিত করে। কেননা ব্রিটিশকে বলা হয় সংবিধানের দেশ, ব্রিটিশকে বলা হয় প্রশাসনের দেশ। জমিদারি ব্যবস্থা, কৃষি সম্প্রসারণ এবং বাণিজ্যিক যোগাযোগের ফলে সমতল অঞ্চলে বাঙালির জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। একই সঙ্গে বাংলা ভাষা, প্রশাসন ও বাণিজ্যে একটা ব্যাপক পরিবর্তন সূচিত হয়। বাংলা ভাষা বাণিজ্যের ভাষা, প্রশাসনের ভাষা হিসাবে প্রতিষ্ঠা পেতে শুরু করে। আর এই বিষয়টি উপলব্ধি করেই ত্রিপুরার মাণিক্য শাসকগণ বাংলা ভাষাকে ত্রিপুরার রাজদরবারের ভাষা হিসাবে গ্রহণ করেছিলেন। আর ত্রিপুরার মাণিক্য রাজাদের ত্রিভাষা সূত্র ছিল। একটা হচ্ছে নিজেদের ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ্য মূল ধারার সঙ্গে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা সংস্কৃতকে পৃষ্ঠপোষকতা করেন। দ্বিতীয় পর্যায়ে আসে প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য তারা বাংলা ভাষাকে গ্রহণ করেন। কেননা এই বাংলা ভাষাই তাদের অস্তিত্বকে আরো মজবুত করেছিল, আর ককবরক ছিল তাদের পারিবারিক ভাষা। এবার আসছি চতুর্থ পর্যায়ে। এই সময়ে বড় পরিবর্তন হলো 1947 সালে দেশভাগের পরে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনার কারণে বহু বাঙালি, বিশেষ করে হিন্দু বাঙালি পরিবার ত্রিপুরায় আশ্রয় গ্রহণ করে।
এই উদ্বাস্তু আগমনের ফলে ত্রিপুরার জনসংখ্যাগত দ্রুত পরিবর্তন হয় এবং কয়েক দশকের মধ্যে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। এই পরিবর্তন ত্রিপুরার সমাজ ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই দীর্ঘ ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় যে ত্রিপুরা বাঙালিদের উপস্থিতি কোনো হঠাৎ ঘটনার ফলে নয়, বরং এটি কয়েক শতাব্দী ধরে চলা এক ধারাবাহিক ঐতিহাসিক প্রক্রিয়া। মাণিক্য রাজাদের প্রশাসনিক উদ্যোগ, মুঘল শাসনের রাজস্ব ব্যবস্থা, ব্রিটিশ আমলের অর্থনৈতিক পরিবর্তন এবং দেশভাগের পর উদ্বাস্তু আগমন, আর এই চারটি ধাপ মিলিয়ে ত্রিপুরার বর্তমান জনসংখ্যার কাঠামো তৈরি হয়েছে। ত্রিপুরার ইতিহাস তাই কেবল একটি জাতির ইতিহাস নয়, এটি একটি মিলিত ইতিহাস যেখানে পাহাড়ি উপজাতি সমাজ এবং বাংলার সমতল অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ, সহাবস্থান এবং পারস্পরিক প্রভাব কাজ করেছে। এই ইতিহাসের মধ্য দিয়েই ত্রিপুরা একটি বহু সাংস্কৃতিক সমাজে পরিণত হয়েছে। আজকের ত্রিপুরা সেই দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। আর পঞ্চম যে পরিবর্তনটা এসছে সেটা হচ্ছে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এবং পূর্ব পাকিস্তানের বিলয়। এখানে যে বিষয়টি পরিষ্কার সেটা হচ্ছে ভারতবর্ষের শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থান আর 1947 থেকে 1971 পর্যন্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতি, জাতিবিদ্বেষ, হত্যা, সাম্প্রদায়িক অবস্থা বাংলাদেশকে উত্তাল করে তুলেছিল, যার ফলে 1947 থেকে 71 পর্যন্ত এই সময়কালে বাঙালিদের সবচেয়ে বেশি আগমন ঘটেছে ত্রিপুরাতে। এর মানে এই নয় যে এই সময়কালেই শুধুমাত্র বাঙালিরা ত্রিপুরায় এসেছে। এখানে উপজাতি ঐতিহ্য, বাংলা ভাষা এবং সংস্কৃতি এবং আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার একটি বিশেষ সমন্বয় দেখা যায়। আর এই সমন্বয় শুরু হয়েছিল দীর্ঘদিন থেকে। আর এই ইতিহাসকে বোঝা শুধু অতীতকে জানার জন্য নয়, বর্তমান সমাজকে বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঐতিহাসিক ধারাবাহিকতা। তাহলে একটা বিষয় পরিষ্কার যে 1947 থেকে 1971 পর্যন্ত বাঙালিদের সবচেয়ে বেশি আগমন ঘটেছিল। এই কথাটা যারা অভিযোগ হিসাবে নিতে পারেন, তবে এটাই সত্য। তবে ত্রিপুরা রাজ্য হয়েছে বাঙালিদের যৌথ অবদানের ফলে, যেখানে ব্রাহ্মণ, কায়স্থ, প্রশাসনিক, বৌদ্ধিক সার্বিক ক্ষেত্রে বাঙালিদের একটা অবদান রয়েছে। এই সিরিজের 5টি ভিডিও যদি আপনি দেখে থাকেন, তাহলে ত্রিপুরার এই যুগ সন্ধিক্ষণ, বাঙালিরা কবে কোথা থেকে এসছে এবং বাঙালিদের নিয়ে যে বিদ্বেষমূলক ভাবনা তৈরি করার চেষ্টা করা হয়, সেটা থেকে আপনি অবশ্যই মুক্তি পেতে পারবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই সিরিজের সবগুলি ভিডিও অবশ্যই দেখবেন, আপনাদের মতামত দেবেন। আর বাক স্বাধীনতার অধিকার রয়েছে, তবে অশ্রাব্য গালিগালাজ না করে ইতিহাস অধ্যয়নের চেষ্টা করুন। আপনার চোখ খুলে যাবে ইতিহাসের ঘটনাগুলি যদি আপনি একবার জানেন। তাহলে সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।